নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বাংলার গল্প ঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে যে গল্পটি পাঠ করব সেটি হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিন্দুর ছেলে। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10,000 টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিলেন, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তাহারে ভুল ভাঙিল। দুদিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার ও অভিমানও সঙ্গে আনিয়াছেন। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুঁটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এই যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বাদুই তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট। উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিলেন। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? 2 দিন সবুর করলেই আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল, ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়ির শুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফলে যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়া তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ঔষধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্যধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, 1 মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়ায় তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ির শুদ্ধ লোকের পিণ্ডে রান্না না হয় 2 মিনিট পরে হতো। বামুন ঠাকুরুন চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি হয় না ছোট বউ। ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনো দিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল
এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া দিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রইল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া ররুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল এই হইল যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। ইহার বছর চারেক পরে যেদিন খুব ঘটা করিয়া অমূল্যের হাতে খড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যর সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একটি মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এত তোর আসে ছোট বউ? ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেমন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখ অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামন ঠুকরুনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলেকে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানিও কি করত। পাচিকা কহিল, সেজন্য ভগবান বোধ করে দিলেন না। 18-19 বছর বয়স হলো, কথাটা শেষ হইতে পারিল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, বলিলেন, এখনও সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুইও যা না, পাঠশালে গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পোড়োরা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বলিলেন, করলেই বা, ছেলেরা মারামারি করেই, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ। তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালে দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না। তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি? কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই যে এমন কাণ্ড হতে পারে না তা তো নয়। দৈবাতের কথা কে বলতে পারে বলো? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা তো দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাচিষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কস, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো। এত দূরে রোজ রোজ আমি ছেলেকে পাঠাতে পারবো না। এতে কারোর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হ্যাঁ কদম, তোকে না বললুম সিধে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে?
তাহার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিধে দিচ্ছি। একেবারে এত উতলা হোস নে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিধে দিয়ে গুরুমশায়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলেকে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকালবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি দিদি, বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হনহন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রইলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখনই আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন, বিধাতা পুরুষেরও সাধ্য নেই যে তা রদ করেন। সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে, শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বললেন, ছোট মা? কেন মা? ছোট বৌমাকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না, তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি কীরকম হলো? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনও কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও যদির কথা? আমি বলি বুঝি? বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাচিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগুড় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাঁকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, আপিংয়ের নেশায় মানুষের চোখ বুজে যায়, কানও কি বুঝে যায় গো? বললাম কি, আরও শুনলে কি? কই দেখি কীরকম হলো? আমি কি বলেছি তোমাকে অমূল্য চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিক থেকে জ্বালা। নির্বিরোধী যাদবের আপিংয়ের মজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হলো গো? অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা হলো তা ভালোই। এখন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি, অধর্মের ভোগ বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশু মুখে ও মা এই যে বলিয়া বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল। সামনে আসিয়া বলিল, ও মা কি, তাই বলো না। ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কি না বড় মা বললেন কি না, এই ধরো না কেন। বিন্দু রুক্ষস্বরে বলিল, ধরেছি, তুই কাজ করগে যা। কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে বলিল, বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বড় ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত, আর রাগিলে বড়গিন্নি বলিত। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না,
বলগে না, বড়ঠাকুর আমার মাথাটা কেটে নেবে। আর বড়ঠাকুরও তেমনি, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা? ঠিক কথা মা, ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়ে জন্মেছিলি মাইরি, বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে, অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কই, তুমি তো ভয় করো না? অন্নপূর্ণা বলিলেন, করিনে আবার? তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায়, সে এখনও মায়ের পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ। এখনও কি ছোটটি আছিস? ছেলে হলে যে এতদিন 4-5 ছেলের মা হতিস। আর তোকেই বা দোষ দেব কি? ওই বুড়ো মিনসেই আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলিল, কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে, তো সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারো বলবার জো নেই। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব, আর আমি দাসী বাঁধি। আমি তাই সয়ে থাকি। অন্য কেউ হলে তাহার এই উল্টা পাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল, বলিল, দিদি, তুমি সত্যযুগের মানুষ, কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না? বলিয়া সহসা সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া 2 বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটিয়া আসিয়া বলিল, দিদি, অমূল্যধন জাঁতিতে হাত কেটে ফেলেছে এবং কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাঁতি পেলে কোথায়? তোরা কি করছিলি? আমি ও ঘরে বিছানা করছিলাম দিদি, জানিও নে কখনো বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা, বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া কোলে করিয়া আসিয়া বলিল, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে, ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো, তা? অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন, কি কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মুন্ড নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাতি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? বিন্দু বলিল, না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না, বলিয়া বাহির হইয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, শুনলি কদম, ওর জবরদস্তির কথাগুলো? জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে? কদম কি একটা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল। বিন্দু ফিরিয়া আসিয়া বলিল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে, তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলিলেন, যা না যা, কিন্তু মাথা ঘুরে মলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না, সে কথা মনে রাখিস। আমি আসতেও চাইনে, বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল। ঘণ্টা 2 পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটি ছোট্ট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের উপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বললেন, খাবি আয়। বিন্দু বলিল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়াইয়া ধরিয়া বলিল, ছোটো মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন, তুই চুপ কর, এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোট বউ, শেষে টের পাবি যখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিলে বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলিল, তুমি যাও না দিদি, ছোটো মা রূপকথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভালো চাস তো উঠে আয় ছোটো বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদেয় করি তো আমার নামই অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ আবার তোমাদের হলো কি? বিন্দু বলিল, দিদি রাগলে যা হয় তাই,
আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর জাতিতাটিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও। বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এখনই উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিয়া থাকে, এই দুইটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে। সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল। সে কাকার সহিত কোন বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বললেন, কত টাকাই না তুই অপব্যয় করিস। এর একটার দামে গরিবের ছেলে সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকে একটু তফাৎ থাকেই। সেজন্য দুঃখ করে কি হবে বলো দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজে একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছো তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ, বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল। সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাঙ্গুলি খেলতে তোকে মানা করিছি না? অমূল্য ভয়ে নীল বর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে আমাকে। জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপর হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপুড় হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ। লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আরও একদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাঁটের বাড়ি ঘাকতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোড় করিয়া বলিল, তোমাদের পায়ে পড়ি বড়গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব।
বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, সত্যিই আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে? অন্নপূর্ণা বললেন, এ তোর কীরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে। দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কি করে বলো দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না, বলিলেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটেক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপূজার পর ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কি না। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখে রায় দিয়ে দিলে মা? আচ্ছা, ভালো কথা। তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একদিন সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পূজা দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসে আছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বরও দেন, আবশ্যক হলে খাঁড়াও ধরেন। ওই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারও কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বললেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায় অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারেন না। দিন 2 মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। টেরিটা তাহার বাস্তবকে একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরও কত কি ডেসিমেল ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি 1-8খানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে
তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনও তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না, এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তার সর্বনাশ হোক, বাছাকে সে যে কী বিষ নজরেই দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না। হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই এরকম তো হয় না। এলোকেশী বললেন, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তার ছোটমার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোটমা আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টারমশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কিরে অমূল্য, অত বড় ছেলে এখনও মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি? এখনও রাত্রিরে? অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, বলো না ছোটমা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনও ও রাত্রিরে ছোটমার কাছে শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনও সমস্ত রাত্রির বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমায়। অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরেজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলে ও তো ইংরেজিই পড়ে। নরেন বলিল, ইস, ইংরেজি পড়ে, কই ইঞ্জিন বানান করুক তো দেখি। তা আর পারতে হয় না। এলোকেশী বলিলেন, ওসব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য, বানান করো না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে, ও আর কি করে বানান করে বলো? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইল পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটারে অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতা সেজে কীরকমটি করে বলেছিলে একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকি সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বড়ঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণা চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নূতন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে হবে। আহা, গান বাজনায় কেউ কম শিখেছে? দময়ন্তীর সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এখনই বলিব? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গান টান এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। ত্রেকেটে তাক বাজনা বড় শক্ত মামি। আচ্ছা, ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো দেখি, বাজিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য
মুগ্ধ হইয়া শুনিতেছিল। তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আরও একটু বসো না ছোটো মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও সে যে পছন্দ করিবে না, ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোটো মামির সামনে ওই একটো ট্যাক্টোগুলো আর করো না। ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকে সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোটো বউ ওসব ভালোবাসে না বুঝি? তাই অমন করে উঠে গেল বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টাই করবে। তুমি অমূল্যের সঙ্গে বেশি মিশো না বাবা। ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতোই থাকা উচিত। তবে যদি বললে তো বলি, বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আমার নরেনই কি বুড়ো? এক আধ বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসেই দেখছে। ওদের থিয়েটারের দলে কত রাজা রাজড়া ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বললেন, না ঠাকুরজি, সে কথা বলিনি। আমি বলছি, আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটা বুঝি নে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে যাতে। এলোকেশী বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসগে, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নেই বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, তোর জন্য কি কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমার ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকোগে, না হয় ওই বউটিকে বিদায় করো। আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে বলে গেলুম বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলিল না। টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউ অনেক টাকা, তিনি তক্ষণই সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভৎসনা করিতে লাগিলেন, তোমার জন্যই আমার সব গেল। তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কাল ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউর প্রতি ঠাকুরজির স্নেহপ্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারি নে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কী কথা ছোট বউ? ছেলে বড় বলে এ স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়ে আরও 6 মাস বছরের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আবার মাথায় খোপা দেখলে
হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে না কি করবে, ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন। বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশের সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বললেন, না, তুই বুড়ি, কাছে আয়। ভাদ্র-আশ্বিন মাস, দিনকাল বড্ড খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাঁড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের যেন একটু বায়ের ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলেরই থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথে ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ওর সব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি, ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বলে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোটো মারও অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এইরকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কিনা। যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে, ওই অমূল্যর মা। বলিতে বলিতে তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেজন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন, কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়েই যে আমি বেঁচে আছি দিদি। বাপ রে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নয়, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল, কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক। নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার? বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাঁটতে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কীরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, আর এইখানে 2 আনা, আর এই যে ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট, পারবে ছাঁটতে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া বলিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা আর এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোটো মা হুকুম না দিলে তো আমি ছাঁটতে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি, বলিয়া এক পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা তোমার ছাতিটা একবার দাও তো, না হলে তুমি পালিয়ে যাবে, বলিয়া জোর করিয়া সেই ছাতিটা হাতে লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঢুকিয়া বলিল, ছোটো মা, শিগগির একবার এসো তো। ছোটো মা সবেমাত্র স্নান সারিয়া
আহ্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুঁস নে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোটো মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেঁটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাড়িতে চাহিতেছে? বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিয়াই নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাড়তে হবে। ওকে আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোটো মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও। বেশ করে দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, আর এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে? আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দু অগত্যা দাঁড়াইয়া থাকিয়া বলিল, ঠিক আছে দেখছি। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ পিটিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এ বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকরুন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরে সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোটো মা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরে ফেলব। বিন্দু আর হাসিতে আর চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা, চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া আগে বলিল, কাল কি করে 12 আনা হবে, এখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, আরে 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে তো? ছাই হবে। 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেনদাকে জিজ্ঞাসা করো, 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলে টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণে গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতে নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমী রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোটো মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোটো মা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেনদা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রে হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রইল। বিন্দু টানিতে গেল, সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলে বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধড়ফড় করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, ওঠো ওঠো ছোটো মা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা, 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা। বাজিয়া থামিল।
অমূল্য নিজের ভুল বুঝতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইয়া গেল। ঘরের ওধারের ঘাটের উপরে মাধব শয়ন করিতেছিলেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গেল। উচ্চস্বর করিয়া কহিলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমনি করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নে যেন। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন সকাল 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোটো মা। কাকা, আজ সন্ধ্যায় আবার চমৎকার খ্যামটার নাচ হবে। কলকাতা থেকে দুজন এসেছে, নরেনদা তাদের দেখেছে, ঠিক ছোটো মার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না। হারামজাদা, বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলিল, হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। তুমি ছোটো মাকে বলো না আমি নরেনদার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল, বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমে বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে? নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এখনই ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না লইয়া গিয়াছে এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এখনই আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যাই শুনিল ছোটো মা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন। খুব সুন্দরভাবে পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কিরে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোটো মা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল। যাদব বুঝিলেন, এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই যায় আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কী করে? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড়ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো।
কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমিই বা কী করে একলা থাকতে পারবো বল? বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে রে নরেন? আর মনে কর না, ওরা যদি দুই ভাই হতো তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতাম। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, ছাড়া না ছাড়া কি আর আমার হাতে আছে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নেই। এসব কথা বড়ঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দেয়া বলিল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও 27-28 বছর বয়স হতে চলল। এ বাড়ির দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বড়ঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বলিলেন, রাগ নিশ্চয় করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হয়ে আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়া মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আরও খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রহিল। অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল। বলিলেন, হাত তুলে বসে রইলি? ভাতের থালাটা কি অপরাধ করলে? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বলিলেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, যাই তুলে দিই। না না থাক বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দু সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন, দোর খুলে তোর ছেলে নে, এত বজ্জাতি আমার বাবা এলো সহ্য পারবে না বাবা। বিন্দু দোর খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রি 2টো বাজে, একবার চোখে পাতাই করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রিরে একটু ঘুমোতে না পেলে তো বাঁচি নে। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তার ক্রোড়ের ভিতর গিয়া ঢুকিল এবং বুকের উপর মুখ রাখিয়া 1 মিনিটের মধ্যে ঘুমাইয়া পড়িল। মাধব ওদিকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বউটান? অন্নপূর্ণা বলিলেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন, তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কিনা তোমার কাছে শুতে লজ্জা করে। 3 জনে হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমোই গে বলিয়া চলিয়া গেলেন। দিন 10 পরে বিন্দুর বাপমা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছে কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণ ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শেয়ানা দেখেছিস, বলে আলতা পরেছ কেন?
গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছো দিদি সে স্কুলে গেছে? কক্ষনো না, কোথাও লুকিয়ে বসে আছে, দেখো ঠিক সময়ে হাজির হবে। ঠিক তাহাই হইল। সে লুকাইয়া ছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। দুই যাই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথায় যে আমার এক পা নড়বার জো নাই, এত বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনি তো হবে। অমূল্য, থাক না তুই 2-3 দিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। এই গল্পটির শেষ অংশটি আমার পরের ভিডিওতেই পাবেন। আজকের গল্প এখানেই শেষ করলাম। নমস্কার।